স্বরাষ্ট্র উপদেষ্টাকে বুঝতে হবে দেশ কি সাংবাদিকরা চালায় না উপদেষ্টারা দেশ চালায়, দেশটা কে চালায়? তো যে উপদেষ্টা বোঝে না তার কি কাজ আর সাংবাদিকের কি কাজ? রাষ্ট্র পরিচালনা করতে হইলে যিনি যে ডিপার্টমেন্টে আছেন না জানলে দায়িত্ব নেবেন না, বলবেন আমি জানি না। যে জানে তাকে দায়িত্ব দেন। কারওয়ান বাজারে যান, প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন এখনো সমপরিমাণ অথবা বেশি পরিমাণ চাঁদা দিচ্ছে, এখনো দিচ্ছে। শুধুমাত্র চাঁদা দেবার লোক পরিবর্তন হয়েছে, আগে আগে এই লোককে দিত, এখন এই লোককে দেয়। শুধু ব্যানার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয়নি। যারা যারা এটা হ্যান্ডেল করতে পারছেন না দয়া করে পথ ছেড়ে দেন। অযোগ্য ইউজলেস লোককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাবেন না। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের মানুষ, আমরা তাদের শুভাকাঙ্ক্ষী। আমরা চাই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে রক্ত দিয়ে যারা ক্ষমতায় এসছেন তারা সফল হন, কিন্তু অনেক উপদেষ্টাকে দেখতে পাচ্ছে তারা এই অভ্যুত্থানকে ধারণ করেন না। এই অভ্যুত্থানের যে শাহাদাত, রক্ত, যে ত্যাগ, এটাকে তারা ধারণ করছেন না। করলে তারা এরকম ভুল সিদ্ধান্ত নিতেন না। আপনারা আওয়ামী ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসন করবার চিন্তা করছেন। এগুলো করায় অন্তর্বর্তীকালীন সরকার যদি ফেল করে, এই প্রত্যেকটা দায় হচ্ছে আপনাদের দায়। এই যে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কৃষি পণ্য আপনি দেখেন যে বেগুন বিক্রি হচ্ছে, কৃষক বলছে 60 টাকা দরে কিনে নিয়ে গেল, 11 টাকা দরে কেজি কিনে নিয়ে গেল। সেই বেগুন কাওরান বাজারে আসছে, ট্রাকে নামার আগে 4 জন অলরেডি কেনা বেচা করে ফেললো। এই বেগুনটা ট্রাক থেকে 11 টাকা থেকে মাটিতে নামলো 120 টাকা হয়ে গেল। এই মানুষগুলো আইডেন্টিফাই করা অনেক কঠিন কাজ রাষ্ট্রের জন্য। সেইখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই তো জানেন আপনারা বন্যা বা বন্যা টন্যা হইছে টইছে এগুলোর সমস্যা, আর আপনারা জানায়েন। সাংবাদিকদেরকে বলছে, সাংবাদিকরা কি দেশ চালায়? স্বরাষ্ট্র উপদেষ্টাকে বুঝতে হবে দেশ কি সাংবাদিকরা চালায় না উপদেষ্টারা দেশ চালায়, দেশটা কে চালায়? তো যে উপদেষ্টা বোঝে না তার কি কাজ আর সাংবাদিকের কি কাজ আমাকে জানান। এটা তো আওয়ামী ফ্যাসিবাদের আমলের বক্তব্য। ডিম খান, বার্গার খান, এটা খান, সেটা খান, ফ্রিজে রাখেন, ভাতের বদলে আলু খান, এইসব পরামর্শ তো আমরা দেখছি এর আগে। রাষ্ট্র পরিচালনা করতে হইলে যিনি যে ডিপার্টমেন্টে আছেন না জানলে দায়িত্ব নেবেন না, বলবেন আমি জানি না। যে জানে তাকে দায়িত্ব দেন। তাহলে এই যে ডিজিটাল বাংলাদেশের ফ্যাসিবাদের গল্প আমরা দেখলাম গত 16 বছরে, কি ডিজিটাল হয়েছে? কৃষকের স্বার্থ কি ডিজিটাল হয়েছে? সে যে মূল্য পাওয়ার কথা, সে যে ঘাম ঝরাইলো, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, মাঠের গায়ের ঘাম মাথায় থেকে পায়ে ফেলে যদি ফসলটা ফলালে শুধু ন্যায্য মূল্য পাচ্ছে না। তাহলে আমার যে কৃষি অধিদপ্তর আছে প্রত্যেকটা উপজেলাতে এবং প্রত্যেকটা ইউনিয়নে আমার কৃষি কর্মকর্তা আছে, তাদের দায় কি? শুধুমাত্র সার কোনটা দিবেন, কত কেজি দিবেন, কীটনাশক কোনটা দিবেন, এতটুকু বলা? কৃষকের বিনিয়োগের ভিত্তিতে তাকে একটা ন্যায্য মূল্য দেওয়ার অধিকার কি তার নাই? অতএব কৃষি অধিদপ্তরকে বলছি, কৃষি উপদেষ্টা যারা আছেন তিনি দায়িত্ব পালন করছেন, প্রত্যেকটা কৃষি অধিদপ্তরকে এই দায়িত্ব দিয়ে আপনারা অ্যাসাইন করেন। প্রত্যেকটা প্রোডাক্টকে ডিজিটালাইজ করে ফেলেন। কোন উপজেলা থেকে কত কেজি পণ্য ট্রাকে উঠে কোন জেলায় যাচ্ছে সেটাকে ডিজিটালাইজ করে ফেলেন। এটা সিস্টেমে জানা থাকতে হবে। জানা থাকলে কারওয়ান বাজারে এসে এই ফরিয়াদের কপ্পরে পড়তে হবে না। ফরিয়াদের আরেকটা সমস্যা হচ্ছে গ্রেফতার করছেন না কেন? যিনি পণ্যটা ধরে কেনাবেচা করেন না তিনি কেন পণ্যের প্রফিট নেবেন? এই ফরিয়াদের সার্ভিস কি? সে কি করেছে এখানে? পণ্য তো নিজ দায়িত্বে কৃষক অথবা ওখানকার স্থানীয় যিনি ব্যবসা করেন তিনিই তো ট্রাকে করে কারওয়ান বাজারে পাঠাইছেন। তাহলে কারওয়ান বাজারে তো পাঠাইছে ঢাকাবাসীরকে কেনার জন্য, শুধু ভ্যানের লোকটা কিনবে যিনি এটা স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন। মাঝখানের এই 3-4 পর্বকে আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে। এদের সাথে ব্যবসার কোনো সম্পর্ক নাই, এরা কেনা বেচা করে না, এরা পণ্যের সাথে সংশ্লিষ্ট না, এরা কৃষক অথবা ভোক্তা কারোর সাথে সংশ্লিষ্ট না। এরা হচ্ছে দেশের শত্রু এবং এরা সব আমলের শত্রু। এরা বছরে বছরে রং বদলায়। আগে আওয়ামী ফ্যাসিবাদীদেরকে, দালালদেরকে চাঁদা দিয়েছে। কারওয়ান বাজারে যান, প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন এখনো সমপরিমাণ অথবা বেশি পরিমাণ চাঁদা দিচ্ছে, এখনো দিচ্ছে। শুধুমাত্র চাঁদা দেবার লোক পরিবর্তন হয়েছে, আগে আগে এই লোককে দিত, এখন এই লোককে দেয়। শুধু ব্যানার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয়নি। তো তাকে গ্রেফতার করছেন না কেন? আপনার গোয়েন্দা সংস্থা কি করছে? আপনার বাণিজ্য অধিদপ্তর, আপনার টিসিবি, আপনার ভোক্তা অধিকার সংস্থাকে প্রয়োজনে আপনি ইন্টেলিজেন্স ইউনিট করে দেন। ক্যাবকে দেখছি আমরা প্রচণ্ড অসহায়ের মতো প্রেস কনফারেন্স করে। আমরা মনে করি ভোক্তা অধিদপ্তরকে স্পেশালি এম্পাওয়ার করেন, তার নিজস্ব গোয়েন্দা সংস্থা থাকতে হবে। এইটা পুলিশের উপরে ছেড়ে দিয়েন না, এটা জুডিশিয়ারির উপরে ছেড়ে দিয়েন না।
ক্যাবের নিজস্ব গোয়েন্দা দিয়ে সে প্রত্যেকটা বাজার মনিটর করবে। এবং একই সাথে আমরা দাবি করছি বাংলাদেশে গত 16 বছর যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা যারা আছেন, তাদেরকে দিয়ে ক্যাবের অধীনে প্রত্যেকটা বাজারে কমিটি করে দেন, প্রত্যেকটা বাজারে। এবং এইটা ক্যাবের ওয়েবসাইটে প্রত্যেকটা বাজার কেন্দ্রিক আপডেট দেবে যে আজকে 17ই অক্টোবর বিকাল 4টায় শৈলকুপা বাজারে 10 কেজি চাল ট্রাকে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এইটা সবাই জানতে হবে। এই পণ্যটা কোন রুটে যাবে সেটা জানা থাকতে হবে। এই পণ্যের কত টাকায় বিক্রি হবে তখন সেটা একটা ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হওয়ার সুযোগ আছে। এই ডিজিটাইজেশনটা আমাদের করতে হবে। বাংলাদেশে দেখেন আমাদের এই মার্কেট প্রাইসকে বুঝবার জন্য পিছনের কিছু আলোচনা কখনো করা হয় না। তার ভিতরে একটা হচ্ছে যে আপনি যেহেতু জনগণের নাগরিকের সেবা দেবেন, আপনি কতজন নাগরিককে সেবা দেবেন সেটা কিন্তু এই রাষ্ট্র জানে না। আমাদেরকে বলা হচ্ছে আমাদের জনসংখ্যা নাকি প্রায় 17 কোটি, যেটা আমি অন্য কোনো দিন একদিন বুঝায়া বলবো, যেটা কোনোভাবে সম্ভব না। আমাদের যদি ভোটার সংখ্যা দেখেন, আমাদের প্রতি বছরের যদি কি পরিমাণ বাচ্চারা টিকা নেয়, 1 থেকে 6 বছরের বাচ্চারা, প্রতি বছর কি পরিমাণ বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়, কি পরিমাণ ছেলেমেয়েরা ম্যাট্রিক এবং ইন্টার পাশ করে কলেজে ভর্তি হয়, এই প্রত্যেকটা অনুপাতের যোগফল যদি দেখেন তাহলে দেখবেন আমাদের জনসংখ্যার সংখ্যাটা জেনুইন না। এটা হইতে পারে না, একটার সাথে আর একটা মেলে না। এই না মেলার জায়গাটা হচ্ছে যে আপনি আসলে জানেন না যে আপনার রাষ্ট্রে কতজন মানুষ আছে। কতজন মানুষ আছে যখন আপনি জানবেন না, তখন আপনি আলোচনা করতে পারবেন না যে আপনার কত কেজি চাল দরকার, কত কেজি ডাল দরকার, কয়টা ডিম দরকার, কয়টা দুধ দরকার। এই যে টোটাল অঙ্কটা, এটার সাথে কিন্তু মূল জায়গাটা জড়িত হচ্ছে জনসংখ্যা। এবং দেখেন এটা পরিবারের মতো, কিন্তু আমরা যখন সকালবেলা বাজার করতে যাই আমরা কিন্তু জানি যে আমরা কতজনের জন্য বাজার করব। আপনার বাসায় যখন মেহমান আসবে তখন কিন্তু আপনি গোশত হোক, মাছ হোক, ডাল হোক, সবজি হোক একটু বাড়ায় কিনবেন। আবার বাসার লোকরা যখন মেহমান হয়ে অন্য জায়গায় চলে যাবে তখন আবার কমায় দিবেন। তো আমার এই জনগোষ্ঠীর কোনো হিসাব দেখবেন জাতির কাছে নাই। সিটি কর্পোরেশনে কতজন ভোটার, কতজন থাকে, এটা যদি আপনি ওয়াসার সাথে, পিডিবির সাথে, বিদ্যুৎ, পানি, গ্যাসের সাথে মিলান, দেখবেন যে এই সংখ্যাগুলো মিলছে না। তাহলে আমার মার্কেট নিয়ন্ত্রণ এবং এই ভোগ্য পণ্যগুলো যেগুলো আছে সেটা ভোক্তাদের জন্য সহনীয় করবার প্রথম জায়গা হচ্ছে আমাদের আদমশুমারি, আমার মানুষ কতজন। কিন্তু আমরা দেখেছি প্রতিটা সময়ে জনসংখ্যা লুকানোর একটা টেন্ডেন্সি বাংলাদেশ রাষ্ট্রের আছে। এটা কেন করে? এটা কয়েকটা কারণে করে। এটা করে হচ্ছে, প্রথম কারণ যেটা গত 16 বছরের ফ্যাসিবাদীরা করেছে, সেটা হচ্ছে আমার মাথা পিছু আয়ের একটা নাটকের নাম্বার আছে যে আমার নাকি $3000 প্রতি নাগরিকের প্রতি বছর আয় উপার্জন আছে। এখন আমার জিডিপির সাইজকে এই জন্য $450 বিলিয়ন বানানো হয়েছে, যেন 16,90,00,000 মানুষকে দিয়ে ভাগ করলে এটার মাথা পিছু আয়টা $3000 থাকে। এখন যদি আপনি এই জিডিপির অঙ্কের সাথে 20 কোটি অথবা 22 কোটি মানুষ দিয়ে ভাগ দেন তাহলে আপনার জিডিপি কমে যাবে। আবার যদি জিডিপির $450 বিলিয়ন কমায় দেন, এটা আসলে সত্য না, এটা আমাদের জিডিপি ধরেন 350-র উপরে, 350 থেকে $400 বিলিয়ন মধ্যে, তাহলে দেখবেন মাথাপিছু আয় কমে যাবে। এটা $1500-1600 হতে পারে আর কি। তো এই মিথ্যাচারের উপরে ভিত্তি করে অনেকগুলো অনুষঙ্গের সমস্যা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা মিথ্যা আইডিয়া দিচ্ছেন সারা পৃথিবীতে যে আপনার দেশের মানুষ তো বেশ ভালো আছে, কিন্তু আমরা করোনার সময় দেখলাম সাডেনলি এত ভালো মানুষগুলো গরিব হয়ে গেল কেন? সরকারি হিসাবে দেখলাম যে তখন 21% নাকি দরিদ্র সীমার নিচে বাস করত। তাহলে 1.5 বছরের ভিতরে 21% মানুষ সরকারি হিসাবে 43% রূপান্তরিত হয়ে গেল। এটা তো অর্থনীতির হিসাবে পড়ে না। তাহলে আপনার অতি দরিদ্র জনগোষ্ঠী আগে থেকেই অনেক বেশি ছিল। আপনি যদি জেনুইনলি মর্যাদার জায়গা থেকে বেঁচে থাকার, সিপিডির যদি একটা অনুপাত ধরেন যে বেঁচে থাকার জন্য 2 সন্তান 4জন সদস্যের পরিবারে ঢাকা শহরে ন্যূনতম 60,000 টাকা লাগে, তাও 2 বছর আগের কথা বলছি। এটা যদি আপনি এখন ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন বর্তমানে 10% 11% ধরে, এটা এখন প্রায় 70,000 টাকার কাছাকাছি চলে গেছে ঢাকাতে। তাহলে 70,000 টাকা যদি আমার গড় প্রয়োজন হয় ন্যূনতম বেঁচে থাকবার জন্য, তাহলে আমি কোন অবস্থায় আছি এদেশের মানুষ? তাহলে এই দেশে অভাবী মানুষ, গরিব মানুষের সংখ্যা ন্যূনতম 11 থেকে 12 কোটি মানুষ হবে ন্যূনতম। এবং এটাকে যদি আপনি আরো একটু সচ্ছলতার জায়গায় ধরেন, এই সংখ্যাটা আরও বেড়ে যাবে।